আজকের একটা অধ্যায় এক ক্লাসে সমাধান করব একটা বোর্ড প্রশ্নের মাধ্যমে। তাহলে দেখো, তোমরা যারা ব্যবসা শাখার আছো, আবারও বলছি, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। আজকে এক ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করে দিব। তো তুমি ধৈর্য ধরে আজকের ক্লাসটা একটু যদি দেখতে পারো, ইনশাল্লাহ তুমি 10-এ 10 কমপ্লিট। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা একটু দেখাচ্ছি তোমাকে। কুমিল্লা বোর্ড 2019, কারণ তোমরা জানো বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, দেন 2025 সালে বোর্ড প্রশ্ন তোমরা পাবা না। তো এতদিন শর্ট সিলেবাসের বাইরে ছিল এই অধ্যায়টা, এবং এই অধ্যায়টা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এতই সহজ প্রত্যেকটা স্টুডেন্ট 10 থেকে 10 তুলতে পারবে যদি আমার ক্লাস তোমরা যদি রেগুলারলি দেখো বা করে থাকো। তো দেখো, আমি এই অধ্যায়টা একটু তোমাকে বোঝাই। প্রশ্নগুলো কি করছে এখানে, আগে উদ্দীপকটা তোমরা খুব সুন্দর করে পড়ে নিবা। তো প্রথমে হচ্ছে 2018 সালে অনাদায়ী পাওনা খরচ আদায়যোগ্য অর্থাৎ অনাদায়যোগ্য খরচের পরিমাণ, অর্থাৎ এক নম্বরের প্রশ্নে যে কত প্রশ্ন করা হয় অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করে দেখাও, বা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বের করে দেখাও। তো এখন এই যে প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে বের করবা? অনাদায়ী পাওনা খরচ বের করার কিন্তু একটা সূত্র দেওয়া আছে, যে অনাদায়ী পাওনার সাথে যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা, যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, মাইনাস করতে হবে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। তাহলে একটু দেখো আমাদের এই প্রশ্নে, মানে এইটার সমাধানটা একটু করে দেখাই। ক নাম্বার বিবরণ টাকা টাকা, তোমরা এগুলো অলরেডি জানো, আমি আর এগুলো দিব না। আমি একটু তোমাদের শুধু দেখাবো কিভাবে মূলত এগুলো করতে হয়। বিবরণ টাকা টাকা এগুলো তোমরা সব জানো। তো দেখো, আমাকে বের করতে হবে অনাদায়ী পাওনা, তারপর আরো একটা অনাদায়ী পাওনা আছে, ভালো করে একটু বুঝো এখানে। হ্যাঁ, অনাদায়ী পাওনা দেখো একটা আরো একটা। তো একটা সৃজনশীলে অনাদায়ী পাওনা পরিমাণ দেওয়া থাকবে দুইটা। এখন দুইটা যে অনাদায়ী পাওনা, এখন কোনটা এখান থেকে নতুন আর কোনটা পুরাতন সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমি একটা টেকনিকে তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো, যেটা প্রথমে দেওয়া থাকবে সেটার নাম হচ্ছে, আমরা বলবো পুরাতন, সেটার নাম কি? পুরাতন বা লিখিত। আর যেটা নিচে দেওয়া থাকবে বা সবার শেষে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। ভালো করে বুঝো, কারণ অনাদায়ী পাওনা হচ্ছে দুইটা লেখা থাকে। এই যে দেখো, এখানে একটা আর এখানে একটা। এখন অবশ্যই একটা পুরাতন একটা নতুন হবে। এখন কোনটা নতুন কোনটা পুরাতন সেটা কিন্তু তুমি বুঝতে পারতেছো না, বা অনেকেই বুঝে না। তাহলে যেটা সবার আগে দেওয়া থাকবে সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা, আর যেটা নিচে দেওয়া থাকবে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার আগে এবং পরে অনেক লেখা দেওয়া থাকবে, তোমার ওইগুলো দেখতে হবে না। তুমি শুধু খুঁজে বের করবে অনাদায়ী পাওনা কয়টা দেওয়া আছে, একটাই দেওয়া আছে না দুইটা দেওয়া আছে। ধরো কোনো এক প্রশ্নে একটাই অনাদায়ী পাওনা দেওয়া আছে, কয়টা দেওয়া আছে? একটাই অনাদায়ী পাওনা দেওয়া আছে, তখন সেটা তোমার জন্য নতুন এবং সেটাই তোমার জন্য পুরাতন। যখন একটা প্রশ্নে দুইটাই অনাদায়ী পাওনা দেওয়া থাকবে তখন কি করবা? তখন হচ্ছে যেটা সবার আগে দেওয়া আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে পুরাতন, আর যেটা নিচে দেওয়া আছে সেটা হচ্ছে নতুন। তাহলে এবার কি ক্লিয়ার? এর আগে পিছে যেমন লিখিত, লিখিত, আদায়যোগ্য, অবলম্বনকৃত, এই শব্দগুলো ব্যবহার করা হয়। তাহলে এই শব্দ ব্যবহার করুক বা না করুক, তুমি ওইটা এখানে মনে রাখবা যে যেটা সর্বপ্রথমে দেওয়া থাকবে সেটার নাম পুরাতন, যেটা নিচে দেওয়া থাকবে সেটা নতুন। তাহলে দেখো, তোমরা এখানে লিখবা, আমরা তো এক মার্ক সমাধান করতেছি, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করতেছি। কি কি এখানে দেখো, আচ্ছা আমি অন্য একটা কালার নেই, সাদাটা নেই। হ্যাঁ, লিখবা কি? অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, এই শব্দগুলো লিখে ফেলবা। অনাদায়ী পাওনা কত? ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। কত? 8,000 টাকা। এখানে লিখবা কত? 8,000 টাকা। তার সাথে যোগ করতে হবে কি? এই যে নিচে আরো একটা আছে নতুন অনাদায়ী পাওনা, সেটা যোগ করতে হবে। এটা হচ্ছে প্রাপ্য হিসাবে আরো 4,000 টাকা কি অনাদায়ী পাওনা হিসাব। দেখো, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার জন্য নতুন অনাদায়ী পাওনা। কত? 4,000। এটা যোগ করো, কত হচ্ছে? 12,000। এখন এটার সাথে যোগ করতে হবে কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করতে হবে। দেখো, আজকের ক্লাস একটু বড় হলেও তুমি দেখো এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে কি? তাহলে এখন আমার প্রশ্নে কিন্তু এইটা কিন্তু নাই। কোনটা নাই? এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু দেওয়া নাই, কিন্তু এটা আমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। দেখো, আজকের ক্লাস এজন্য বলতেছি আমি বেসিক দেই নাই, কিন্তু আজকের ক্লাসে বেসিক
একবারে পড়াবো। তাহলে দেখো আমাদের এই নতুন অনাদায় পাওনার সঞ্চিতিটা কিন্তু বের করে নিতে হবে। এখন এটা কিভাবে বের করব? উদ্দীপকে বা সৃজনশীলে দেওয়া থাকে না, সেটা হচ্ছে দেখো বের করে নিলাম কি প্রাপ্য হিসাব। দেখো প্রাপ্য হিসাবের পরিমাণ একটা দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে এই যে দেখো প্রথমেই দেওয়া আছে প্রাপ্য হিসাব, এই যে এটা কত টাকা 1,20,000 টাকা। তো প্রাপ্য হিসাব কত 1,20,000 টাকা। কেমন? তার পরবর্তীতে দেখো এখন এইটার সাথে যদি দাঁড়ে বিক্রয় যদি দেওয়া থাকতো তাহলে দাঁড়ে বিক্রয় আমরা কি করতাম যোগ করতাম। তাহলে দাঁড়ে বিক্রয় কিন্তু এখানে দেওয়া নাই, না থাকলে কি তুমি বানায় লিখবা? অবশ্যই না, না থাকলে নাই। তার সাথে কি করতে হবে আমাদের এই যে নতুন নতুন অনাদায়ী পাওনা এই টাকাটা হচ্ছে মাইনাস করতে হবে। কি করতে হবে? নতুন অনাদায়ী পাওনার টাকাটা মাইনাস করে দেখাইতে হবে। তাহলে নতুন অনাদায়ী পাওনা এখানে কত, এখানে কত নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 4,000। তাহলে তুমি মাইনাস করবা নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, ঠিক আছে? এটা তোমরা বুঝে নিও কত টাকা 4,000 টাকা। এই টাকাটা মাইনাস করো, তাহলে কত হচ্ছে 1,16,000 টাকা হচ্ছে। এই টাকার উপর দেখো একটা পার্সেন্টেজ করতে হবে, সেটা কত 5%। তো 1,16,000 কে 5% করো, দেখো 5% করলে কত বের হচ্ছে? তাহলে আমাদের 5,800 টাকা হচ্ছে কত? তাহলে দেখো আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কেমনে বের করছি এটা একটু মনোযোগ দাও। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ হচ্ছে 5,800 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কেমনে বের করতে হয়? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে মাইনাস করতে হবে নতুন অনাদায়ী পাওনা। যদি দাঁড়ে বিক্রয় থাকতো তাহলে যোগ করতাম, দাঁড়ে বিক্রয় নাই তাই না নাই, নতুন অনাদায়ী পাওনা মাইনাস করছি, যে টাকাটা বের হয়েছে এটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর যে পার্সেন্টেজটা দেওয়া আছে, এই যে এখানে পার্সেন্টে 5% দেওয়া আছে, যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট করবা। ওই পার্সেন্টটা বের করার পরে যে যেটা আসবে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। তাহলে আমরা এখানে লিখে নিব নতুন অনাদায়ী পাওনা কত 5,800 টাকা। কত টাকা 5,800 টাকা। তাহলে দেখো আমরা লিখবো কত 12,000 যোগ 5,800 টাকা, তাহলে 17,800 টাকা। কত হচ্ছে 17,800 টাকা। তো এখন আমাদের মাইনাস করতে হবে এখান থেকে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তোমরা পূর্ণাঙ্গ মিনিং গুলো লিখবা, আমি আর লিখছি না। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় দেওয়া আছে? এই যে দেখো প্রশ্নে দেওয়া আছে, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, সঞ্চিতি দেওয়া মানে এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা কত 12,000 টাকা। এই 12,000 টাকা তুমি এখান থেকে মাইনাস করো, তাহলে দেখো মাইনাস করো 12,000, তাহলে কত 5,800 টাকা। 5,800 টাকা হচ্ছে আমার জন্য কি, এটাই হচ্ছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত 5,800 টাকা। কত টাকা 5,800 টাকা। জাবেদা দাখিলা দেখাও। এরপরে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। এই অধ্যায় থেকে তোমরা যারা জাবেদা জানো না, টোটাল হচ্ছে 4টা জাবেদা দিতে হয়। কয়টা? 4টা জাবেদা দিতে হয়। এখন কোনটার জাবেদা দিতে হয় সেটা তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু অনেকটাই তোমরা পিছিয়ে পড়বা। তাহলে একটু মনোযোগ দাও। আমাদের জাবেদা দিতে হবে এই অনাদায়ী পাওনার জন্য একটা, এই নতুন অনাদায়ী পাওনার জন্য একটা, তারপর এই যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের হয়েছে এটার জন্য দুইটা, এই টোটাল 4টা জাবেদা দিতে হবে। তাহলে চলো আমরা জাবেদা দাখিলাগুলো একটু দেখি। তাহলে জাবেদার গড় অলরেডি তোমরা জানো কিন্তু জাবেদার গড়গুলো। তাহলে দেখো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, কোথায় পৃষ্ঠা, তারিখ। তাহলে কি কি লিখলাম? তারিখ, হিসাবের নাম, কোথায় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কেমন? এই ছিল। তো এখন আমাদের জাবেদা দিতে হবে কি, এই যে আমাদের পাওনার জন্য জাবেদা, এটা সালটা একটু লিখে দিবা 2018 সাল, হ্যাঁ, তারিখ কত ডিসেম্বর, 31শে ডিসেম্বর লিখে দিবা, তো শেষ। এরপর হচ্ছে অনাদায়ী পাওনা, এটার জন্য জাবেদা কি দিতে হয় দেখো, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, ডেবিট, প্রাপ্য হিসাব, ক্রেডিট, প্রাপ্য হিসাব, ক্রেডিট। বুঝতে পারতেছো? প্রাপ্য হিসাব, ক্রেডিট। ওকে, তো কত টাকা দেখো 8,000 টাকা। কত টাকা 8,000 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা লিখবা, ডেবিট ক্রেডিট সমান টাকা লিখতে হবে, ডেবিট ক্রেডিট সমান টাকা। এখন অনেকেই কি করে, এটা কিন্তু একত্রে দেওয়া যায়। আচ্ছা দেখো, তারপরে এই যে এইটার জন্য জাবেদা দিতে হবে, তাহলে জাবেদা দিয়ে দাও
যে একই জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো তোমরা পূর্ণাঙ্গ মিনিংগুলো লিখবা, আমি আর লিখছি না। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা? এই 4000 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা 4000। এখন দেখো তুমি চাইলে এই দুইটা যাবে একত্রেই দিতে পারতা, সেম যাবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই টোটাল টাকাগুলো যোগ করে 12000 টাকা দেখায় দিতে পারতা, তাও হবে। তোমাদের গাইড বা টেস্ট পেপারে দেখবা যে একত্রে টাকা দেওয়া আছে, তুমি একটু ভেঙে ভেঙে শিখো, তাহলে আরো ভালো বুঝবা। এর পরবর্তীতে যাবে দিতে হবে। এই যে দেখো আমরা এখানে যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করছিলাম, এটার জন্য একটা যাবে দিতে হবে। সেই যাবেদাটা কি একটু বলো? অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, ঠিক আছে কি? এটা কত টাকা? আমরা কত টাকা বের করছিলাম? 5800 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা 5800। এখন এই খরচটাকে বন্ধের জন্য যাবে দিতে হবে। বন্ধের যাবেটা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট। কি বন্ধ করতেছি? অনাদায়ী পাওনা খরচ, তাহলে অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। কত টাকা? এই 5800 টাকা। 5800 টাকা শেষ। যাবে দেখলা শেষ। তাহলে দেখো কত ইজিলি তুমি উত্তর করতে পারতেছো। তার পরবর্তীতে দেখো আমরা হচ্ছে গ নাম্বার উত্তর করব। খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আয় বিবরণী ও উদ্বৃত্তপত্রে প্রাপ্য হিসাব সংক্রান্ত এই বিষয়গুলো একটু আমাদের দেখানো লাগবে। তো তোমরা যারা এই বিষয়টা এখনো উত্তর করতে পারো না, আয় বিবরণী মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। গ মার্ক আমরা উত্তর করতেছি, কি আমরা উত্তর করব? দেখো আর্থিক অবস্থার প্রথমে হচ্ছে আয় বিবরণী মানে হচ্ছে বিশদ আয় বিবরণী। টাকার উপর কয়টা? 3টা। কেমন? তোমরা এগুলো জানো, আমি শুধু করে হালকা তোমাদের দেখাই দিচ্ছি। টাকা কোম্পানির নাম লিখবা, বিশদ আয় বিবরণী করতেছো 31 ডিসেম্বর 2018 সাল। ঠিক আছে? এভাবে সব লিখবা। তো দেখো এখন এখানে আমরা কি কি অন্তর্ভুক্ত করব আর কি কি অন্তর্ভুক্ত করব না সেটা একটু ভালো করে বুঝো। এই যে আমরা প্রথমে আমাদের পাওনা খরচের পরিমাণ যেটা বের করেছিলাম, আচ্ছা আমি এখানে লিখে দিই, আমরা কি তৈরি করতেছি? আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। দেখো এই অধ্যায়টা পারলে কিন্তু তুমি আর্থিক অবস্থার বিবরণীতে এই অংশটা দেখাতে পারবে। আবার সেকেন্ড পত্রে এই একটা অংশ থাকে। তাহলে দেখো এগুলো হচ্ছে সব আমাদের জন্য পরিচালন ব্যয়। এগুলো কোন ধরনের ব্যয়? পরিচালন ব্যয়। তাহলে দেখো পরিচালন ব্যয় কি কি হয়েছে? এই যে এক নম্বরে যেভাবে তুমি বের করছিলা, এক নম্বরটা যেভাবে বের করছিলা, এই অনাদায়ী পাওনা খরচের পরিমাণ ঠিক সেম কথাগুলো এখানে লিখবা। আমরা কত টাকা বের করছিলাম? আমরা বের করছিলাম হচ্ছে 5800 টাকা। 5800 টাকা। আমি আবারও বলতেছি, দেখো এই যে এখানে প্রশ্ন করছে আয় বিবরণী যে কথা, বিশদ আয় বিবরণী একই কথা। তাহলে এই যে বিশদ আয় বিবরণীতে কোনগুলো অন্তর্ভুক্ত করতে হবে? এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে প্রাপ্য হিসাবে সেগুলো এখান থেকে দেখো আমরা যে প্রথমে যে বের করছি অনাদায়ী খরচের পরিমাণ যে বের করছিলাম, টোটাল হিসাবটা হচ্ছে এই বিশদ আয় বিবরণী বা আয় বিবরণীতে এখানে তোমরা দেখাবা। তো টোটাল কত টাকা বের করছিলাম? 5800 টাকা। এটা হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণীতে দেখানো লাগে। তো এখন আমরা দেখাবো হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী। এখন কি করব? এখন হচ্ছে এই যে উদ্বৃত্তপত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই অংশটা একটু এখন আমরা করে দেখি এখানে কি কি আমরা অন্তর্ভুক্ত করব আর্থিক অবস্থার বিবরণী। এটার জন্য বিবরণ টাকা 3টা টাকা করে। কেমন? তো এখন এটা দেখো আমরা কি কি এখানে করব। এটা হচ্ছে প্রাপ্য হিসাব। দেখো এটা হচ্ছে সম্পদ সমূহ। এখানে কি কি দেখাবো ভাইয়া? এখানে হচ্ছে আমরা সম্পদ সমূহ দেখাবো। কেমন? তাহলে দেখো আমরা যে ওই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেমন বের করছিলাম, ঠিক অমনি একটু বের করতে থাকবো। এটা একটু করে দেখাতে হবে আমাকে, তাই আমি একটু করে দেখাই। প্রথমে কি দেখাবা? যে এখানে লিখতে পারো যে সম্পদ সমূহ, হ্যাঁ সম্পদ বা চলতি সম্পদ। ঠিক আছে? এখানে লিখতে পারো কি? চলতি সম্পদ লিখবা তুমি। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ লিখলাম। লিখে কি কি লিখবা? প্রাপ্য হিসাব। দেখো প্রাপ্য হিসাব কি কি? ওই দেখো ওই যে প্রাপ্য হিসাব দেখো এই যে 1,20,000, 1,20,000 এই মাঝখানের ঘরে লিখবা। তারপর দেখো এখান থেকে মাইনাস করতে দেখো দ্বারা বিক্রয় তো নাই, দ্বারা বিক্রয় থেকে যোগ করে দেখো এটা না থাকলে নাই। না থাকলে কি করছিলাম আমরা? নতুন অনাদায়ী পাওনার পরিমাণ কত টাকা? নতুন অনাদায়ী পাওনার পরিমাণ কত? দেখো এই 4000 টাকা। এই 4000 টাকা কি করো? মাইনাস করো। 1 লাখ কত? 1,16,000 টাকা হয়, তাই নয় কি? তারপর এখান থেকে মাইনাস করবা। ওই যে তুমি
তখন যে বের করছিলাম নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণে যে আমরা বের করছিলাম ওইটা মাইনাস করতে হবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কত টাকা বের করছিলাম একটু বলো তো, কত টাকা বের করছিলাম? ওই মনে আছে 5800। এই অঙ্কে আমাদের এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং অনাদায়ী পাওনা খরচের পরিমাণ একই ছিল। আবার তোমরা সেম মনে করিও না কিন্তু, হ্যাঁ। তাহলে এখন এটা হচ্ছে আমরা মাইনাস করব 1,16,000 থেকে মাইনাস করব কত? 5,800 টাকা। এটা কত? 1,10,000, 1,10,200 টাকা, 1,10,200 টাকা। 1,10,200 টাকা হচ্ছে কি আমাদের সম্পদ, টোটাল সম্পদ। এইভাবে হচ্ছে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থান বিবরণী এই ষষ্ঠ অধ্যায় থেকে যদি বলা হয় গ মার্কের প্রশ্ন, তাহলে এইভাবে তোমরা করবা। এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে এখান থেকে পূর্ণাঙ্গ মার্ক তোমরা পেয়ে যাবা। তো তোমরা যারা এসএসসি 2024 এবং 27 ব্যাচ আছো, হিসাব বিজ্ঞান নিয়ে খুবই চিন্তিত বা হিসাব বিজ্ঞান বিষয়টাকে তোমাদের জমের মতো মনে হয়, তবে আমি বলছি এই শাহজাদপুরে তোমরা যারা আছো একাদশ কিংবা দ্বাদশে, হিসাব বিজ্ঞান যদি তোমাদের জমের মতো মনে হয়, গ্লোডেস একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ারে আমি আছি তোমাদের পাশে ইনশাআল্লাহ। এই হিসাব বিজ্ঞান তোমাদের জন্য টেস্ট পাতা করার জন্য আমি যথেষ্ট। তো তোমরা যদি পড়তে চাও টেস্ট পরবর্তী ব্যাচে আমরা পূর্ণাঙ্গ নতুন একটা ব্যাচ শুরু করব। আর যারা একাদশে আছো তোমরা তো কোনো কথাই নাই, আমাদের কাছে পড়তে পারো বা আসো। আমাদের অনলাইন কিংবা অফলাইন দুই ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, এমন ভাবে তোমাদের পড়াবো ইনশাআল্লাহ তুমি দিন শেষে একটা রেজাল্ট করতে পারবা, এমন রেজাল্ট করতে পারবা যেন তোমার স্বপ্নটা বাস্তবায়ন হয়। কারণ আমরা তোমাকে শুধু রেজাল্টের আশায় দেখাচ্ছি না, আমরা তোমাদের একটা দিন শেষে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা এখন থেকে আমরা জাগ্রত করতেছি, এখন থেকে ওইভাবে আমরা গঠন করতেছি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে। আর আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট খুবই অল্প স্টুডেন্ট করে পড়ায়, কারণ বেশি করে পড়ালে হয় কি যে স্টুডেন্টরা তখন বুঝতে অসুবিধা হয়, তাই আমরা সর্বোচ্চ 20 থেকে 25 জন আমাদের এক একটা ব্যাচে স্টুডেন্ট রাখি। তো তোমরা আমাদের কোচিং এ এসে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজে কিংবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও অফলাইন ব্যাচে।